প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঠিক আছে, এখন বর্তমান পরিস্থিতিতে আমরা লকডাউনের কারণে অনলাইন সরাসরি ক্লাসটা হচ্ছে না, আমরা ইউটিউবের মাধ্যমে ভিডিও ক্লাসটা নিচ্ছি। তোমরা ঘরে বসে অবশ্যই সুন্দর করে থাকবে, সুস্থ স্বাভাবিক থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর আমাদের ভিডিও ক্লাসটা করবে। এর পাশাপাশি আমরা আরো ক্লাস নিয়েছি সপ্তম অধ্যায় পর্যন্ত। আমি ক্লাস তোমাদের সরাসরি অনলাইনে যখন ক্লাসটা হচ্ছিল তখন আমি করিয়েছি। আজকে তোমাদের পঞ্চম শ্রেণী বিজ্ঞান অষ্টম অধ্যায় মহাবিশ্ব সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই পাঠ্যবই কিন্তু ফলো করতে হবে। আমি বারবার এই বলি, পাঠ্যবই যদি ফলো না করো তোমাদের কিন্তু পড়াটা ভালো হবে না। অবশ্যই পাঠ্যবইটা পড়তে হবে। যে পাঠ্যবই সম্পর্কে প্রথমে যে কথাটা আছে যে আমরা মহাবিশ্বটা কি, যে আমরা এই বিশ্ব পরিমণ্ডলে যা কিছু আছে তাই কি মহাবিশ্বের অন্তর্ভুক্ত। তাহলে এই বিশ্ব পরিমণ্ডলে অনেক কিছুই আছে, যেমন আমরা রাতের আকাশে খালি চোখে অসংখ্য তারা এবং নক্ষত্র আমরা দেখতে পাই। ঠিক আছে, আরেকটা যন্ত্র আছে যে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কি করতে পারি, দূরের কোনো বস্তু দেখতে পারি, লক্ষ্য করতে পারি। এই দূরের বস্তু দেখার জন্য আমরা দূরবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করি, এবং ছোট বস্তুকে বড় করে দেখার জন্য, ঠিক আছে, দূরের কোনো অনেক দূরের একটা বস্তু দেখার জন্য আমরা দূরবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করি। তাহলে এই অধ্যায়ে তোমরা দূরবীক্ষণ সম্পর্কে একটা সুন্দর একটা ধারণা পাবে, যে আমরা দূরবীক্ষণ যন্ত্র সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি সেই নক্ষত্র সমূহকে আরো স্পষ্টভাবে দেখতে পারবে, দূরের বস্তু সমূহ। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তু দেখায়। এটি আমাদেরকে মহাকাশে দূরবর্তী বস্তু পর্যবেক্ষণে সাহায্য করে। মহাকাশে গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানী দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকে। আমরা তাহলে দূরবীক্ষণ যন্ত্র কোথায় আমরা ব্যবহার করি, যে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি ইত্যাদি নিয়ে গবেষণা করার জন্য জ্যোতির্বিজ্ঞানী অ্যাস্ট্রোলজার, ইংলিশে বলে কি অ্যাস্ট্রোলজিস্টরা, ঠিক আছে, মানে বিজ্ঞানীরা এই যন্ত্রটা আবিষ্কার করছে। তাহলে আরেকটা আছে সারসংক্ষেপ আছে, তোমাদের পাঠ্য বই অবশ্যই লক্ষ্য করবে যে একটা সারসংক্ষেপ আছে। হ্যাঁ, সারসংক্ষেপ কি, একটা পাঠ্য বইয়ের কিংবা একটা অধ্যায়ের মূল বিষয়টা অন্তর্ভুক্ত। তাহলে এটা কি তোমাদের জানতে হবে বাস্তব জিনিস সম্পর্কে। বিজ্ঞান কি, আমি সবসময় বলি বিজ্ঞান খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং বাস্তবসম্মত চ্যাপ্টার। এই বাস্তবসম্মত বিষয়টা কি তোমাদের খুব ভালো করে পড়তে হবে। আর বিজ্ঞান সবসময় তোমার সাথে আমার সাথে জড়িত। আমরা বিজ্ঞান ছাড়া এখন আর এক মুহূর্ত চলতে পারবো না। আর আমাদের বিজ্ঞানের বিষয়টা একটা মুখস্থের বিষয় না, অনুধাবন করার বিষয়, পর্যবেক্ষণ করার বিষয় এবং ভালো করে জানার একটা বিষয় হচ্ছে কি বিজ্ঞান। আর এই বিজ্ঞানের একটা ক্লাসিক্যাল একটা অধ্যায় হলো মহাবিশ্ব। মহাবিশ্ব আমরা যেখানে বাস করছি সেটার একটা বিষয়। যেমন আমরা পৃথিবীতে বাস করতেছি, তাহলে পৃথিবী থেকে আমাদের একটা চাঁদ আছে, চাঁদের দূরত্বটা কত সেটা তোমার পাঠ্যবই খুব সুস্পষ্টভাবে দেওয়া আছে, যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। তাহলে আমার একটা ধারণা হয়ে গেল যে কি আমরা পৃথিবী থেকে একদিন তো আমি জানতাম না, তুমিও জানতো না, আমিও জানতাম না। কিভাবে জানছি, আমরা বিজ্ঞানের মাধ্যমে আমরা এই বিষয়টা জানতে পারছি যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার। তাহলে আমরা এটা একটু মুখস্থ করে নিতে হবে, 3,84,400 কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত, 3,84,400 কিলোমিটার। আমি কিন্তু পাঠ্য বইটা বলছি, আমি যে এখন ভিডিও ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে কি পাঠ্য বই সম্পর্কিত। পরে আমি কিছু প্রশ্ন দেবো, টপিক দেবো, এগুলো তোমরা বাসায় শিখে নেবে। আর তোমরা অবশ্যই সবাই ভালো স্টুডেন্ট, তোমরা ভালো পড়তে চাও আমি জানি। আমি যখন সরাসরি ক্লাস নিয়েছি তোমরা সবাই অংশগ্রহণ করছো, আর এখন ভিডিও ক্লাস নিয়েছি, এটা সবাই খুব সুন্দর করে ভালো করে পাঠ্য বইটা কোথায় কোথায় দেখবে। আমি কিন্তু পাঠ্য বই থেকে বলছি। আচ্ছা, আবার একটা জিনিস হলো, আলোর প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলছে। তাহলে আলোর গতিটাও তুমি জেনে গেলে, আলো কি পরিমাণ গতিতে চলছে, 3 লক্ষ কিলোমিটার গতিতে চলছে। আর তাই চার থেকে পৃথিবীতে আলো আসতে 1 পয়েন্ট মানে 1.3 সেকেন্ড সময় লাগে। তার মানে দেখো কত একটা সুন্দর বিষয় তুমি জানতে পারলা, তুমি শিখতে পারলা যে আলো যে পৃথিবীতে আসতে কতক্ষণ সময় লাগে, কিন্তু আমরা জেনে গেলাম।
পঞ্চম শ্রেণীতে অধ্যায় 8 মহাবিশ্বের চ্যাপ্টার থেকে, যে আলো পৃথিবীতে আলো আসতে সময় লাগে 1.3 সেকেন্ড। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। আরেকটা বিষয় তুলে দেব, পৃথিবীতে আমরা যে সূর্য থেকে আলোটা পাইতেছি, সূর্য থেকে তাপটা পাচ্ছি, তাহলে এটা দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় লাগে। এটাও তুমি জেনে গেলে। তাহলে তার মানে কি খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার মহাবিশ্ব। আমাদের মহাবিশ্ব খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা বলার অপেক্ষা রাখে না। এবং বাস্তবসম্মত যে পৃথিবী, আলো, চাঁদ, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি সম্পর্কিত একটা খুবই একটা ভালো একটা চ্যাপ্টার হচ্ছে মহাবিশ্ব। এই জন্য তোমাদের আমি সবসময় বলি পাঠ্য বইটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের শূন্যস্থান আসবে পাঠ্য বই থেকে, প্রশ্ন আসবে পাঠ্য বই থেকে, ডান বাম আসবে পাঠ্য বই থেকে। তো বড় প্রশ্ন আসবে পাঠ্য বই রিলেটেড। তার মানে কি আমার পাঠ্য বইটা পড়লে কেন, পাঠ্য বইটার কোনো বিকল্প নাই। আমি যদি পাঠ্য বইটা ভালো করে একটু ক্লিয়ারলি পড়ে নিই, তার মানে কি আমরা এটা খুব ভালো করে সুস্পষ্ট একটা ধারণা আমরা পেয়ে যাব। যে আর একটু দেখো তুমি শাসনকে 53 পৃষ্ঠা, আমি যে টপিকটা পড়ছি সেই 53 পৃষ্ঠা তোমরা আরেকটা টপিকস পাবে, যে যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম, আমরা যদি আলোর গতিতে চলতে পারতাম, তবে মিল্কি ওয়ে গ্যালাক্সি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের কত বছর সময় লাগতো? যদি আমরা আলোর গতিতে, তুমি, আমি, আমরা সবাই যদি আলোর গতিতে আমরা চলতে পারতাম, তাহলে কত সময় লাগতো? তাহলে সেটা কি আমাদের ধারণা আছে? নাই। কিন্তু বিজ্ঞানীদের একটা আনুমানিক কিংবা আনুমানিকই জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কেউ স্পেসিফিক ধারণা এখনো কোনো বিজ্ঞানী দিতে পারে না। আনুমানিক একটা সময় লাগবে, সেটা হলো কত? 1,30,000 বছর সময় লাগবে। তার মানে কি আমাদের সম্ভব না? তার মানে ওইখানে পৌঁছতে কি কোন প্রাণীর সম্ভব না, কারণ আমাদের হায়াতের হচ্ছে সীমিত, লিমিটেড। তার মানে কি একটা অকল্পনীয় একটা জিনিস। মহাকাশের গ্যালাক্সি সিস্টেমের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি, স্যার এর মধ্যে প্রতি গ্যালাক্সিতে করে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। কত সহস্র কোটি নক্ষত্র রয়েছে? 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। মহাকাশে এখনো প্রসারিত হচ্ছে। তার মানে কি বিজ্ঞানীরা এই কথাটাও বলতে পারতেছে না যে আসলে মহাবিশ্ব কি এরকমই থাকবে না আরো প্রসারিত হবে। ঠিক আছে? তার মানে কি মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, এটা বিজ্ঞানীদের ধারণা, হ্যাঁ, অ্যাস্ট্রোলজারদের ধারণা যে মহাবিশ্ব আরো প্রসারিত হচ্ছে। আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না। আমি তো আগেই বললাম যে মহাবিশ্ব সম্পর্কে কেউ সুনিশ্চিতভাবে কোনো কিছু কেউ বলতে পারবে না, 100% শিওর। আচ্ছা, তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়। মহাবিশ্ব সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। তার মানে কি আমরা যে মহাবিশ্ব সম্পর্কে যে আলোচনাটা করছি, মহাবিশ্ব সম্পর্কে যে জিনিসগুলো আছে, বস্তুগুলো আছে, গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, পৃথিবী, চাঁদ, সবকিছু সম্পর্কিত যে আলোচনাটা, যে রিসার্চটা, এটার মূল নামটাই হচ্ছে কি জ্যোতির্বিজ্ঞান। বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি আবিষ্কার করছে, যেমন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। আরেকটা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আরেকজন আছে ইম্পর্টেন্ট তথ্য দিয়েছিল, সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও। ওনার নাম কি? গ্যালিলিও। উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। দেখো আমরা কিন্তু এই বিষয়টা আগে কেউ জানতাম না, আগে কেউ কি এই বিষয়টা আমরা জানতাম না যে সৌরজগতে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করেই ঘুরতেছে। এটা কে প্রমাণ করছে? গ্যালিলিও প্রমাণ করছে। এর আগে কিন্তু এই সম্পর্কে কেউ তথ্য দিতে পারছে না। তার মানে কি আমাদের যে ইম্পর্টেন্ট কথাটা যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এই ধারণাটা দিয়েছে গ্যালিলিও। আচ্ছা, মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছে এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করতেছে। যেমন যুক্তরাষ্ট্র ব্যবহার করছে কি মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম কি? নাসা। বাংলাদেশ ব্যবহার করতেছে একটা প্রক্রিয়া, ভারত ব্যবহার করতেছে একটা প্রক্রিয়া। বিভিন্ন দেশ তাদের মহাকাশ কেন্দ্র নিয়ন্ত্রিত রাখার জন্য বিভিন্ন স্টেশন স্থাপন করেছে। ঠিক আছে, এই স্টেশনগুলোকে বলে মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন। ওকে,
আচ্ছা, আমরা আরেকটা টপিকস আমরা দেখতে পারি, পৃথিবী কিভাবে ঘুরতেছে, পৃথিবীর গতি সম্পর্কিত। তার মানে কি, আমাদের যদি গতি থাকে তাহলে পৃথিবীর তো একটা গতি আছে না? নাই, অবশ্যই পৃথিবীর গতি থাকতে পারে। আমি এটা তো তোমাদের আজকে নতুন টপিকস, কিন্তু মহাবিশ্ব, মহাবিশ্ব কিন্তু এর আগে পড়ানো হয়নি। এই জন্য আমি পাঠ্য বইটা রিডিংটা পরে আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, পরে আমরা প্রশ্ন দেব। প্রশ্ন তোমরা অবশ্যই বই থেকে পড়তে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে আমাদের পৃথিবীর গতি সম্পর্কিত। তার মানে কি, আমরা কি গতিহীন, নিশ্চল, না গতি আছে? তার মানে আমরা পৃথিবীতে বাস করতেছি। তোমাদের কি ধারণা আছে যে আমরা পৃথিবীতে বাস করতেছি, যেহেতু আমাদের গতি আছে না গতি নাই? অবশ্যই আমাদের গতি আছে। গতি ছাড়া কিন্তু আমাদের হচ্ছে না। আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আমরা গতি ব্যবহার করতেছি। তার মানে আমরা যেহেতু পৃথিবীতে বাস করতেছি, আমাদের যেমন গতি আছে, পৃথিবীর একটা গতি আছে। আর প্রথম আরেকটা কথা আছে, পৃথিবী সৌরজগতের একটা গ্রহ। পৃথিবী সৌরজগতের একটা কি গ্রহ? অন্যান্য গ্রহের মতো পৃথিবীর সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে। তার মানে কি, প্রত্যেকেরই আমরা যেমন হেঁটে যাওয়ার জন্য মাটি ব্যবহার করি, মাটি ছাড়া কি আমরা চলতে পারবো? চলতে পারবো না। তার মানে পৃথিবীর যে একটা গতি আছে, সেটার একটা নির্দিষ্ট পথ রয়েছে, ঠিক আছে? সে পথে পৃথিবী অন্যান্য গ্রহ সূর্যকে আবর্তন করে কি ঘুরতে থাকে। আর এই ঘোরার স্থানটার নাম হচ্ছে কি, কক্ষপথ। ঘোরার নাম কি, যে পথে ঘুরতেছে, আবর্তন করতেছে, এটার নাম কি, কক্ষপথ। মনে রাখতে হবে যে সূর্যের চাঁদ থেকে পৃথিবীর নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী আবর্তন করে, এটাকে বলে বার্ষিক গতি। যে সূর্যের চাঁদ থেকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তন কি বলে, বার্ষিক গতি। সূর্যের চাঁদে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে। এই জন্য আমরা প্রতি 4 বছর পর কি একটা পাই, অধিবর্ষ পাই। ইংলিশ বলে লিপ ইয়ার, বাংলা বলে অধিবর্ষ। তার মানে তুমি দেখো যে আমরা এই সূর্যের চাঁদ থেকে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? একবার ঘুরে আসতে সূর্যের চাঁদ, পৃথিবীটা যদি সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে এই সময়টা লাগে। তাহলে এই সময়টা একটা দিনে রূপান্তরিত হয় কখন? প্রতি 4 বছর পর। প্রতি 4 বছর পর একটা দিনে রূপান্তরিত হয়। তখন আমরা এই দিনটাকে বলি কি, বছরটাকে কি বলি, অধিবর্ষ বলি, ইংলিশ বলে লিপ ইয়ার। এটা তোমরা ভালো করে জানো, ঠিক আছে? আচ্ছা, সূর্যের চাঁদ থেকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাঠিমের মতো এই জগতের উপর ঘুরছে। তার মানে কি, লাঠিম তোমরা দেখছো? অবশ্যই লাঠিম তোমরা ঘোরাও নাকি? সবাই ঘুরে থাকবে, হ্যাঁ? লাঠিম তোমরা অবশ্যই ঘোরাও। এটা লাঠিম তোমরা ছিল মানে একটা নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকা, ঠিক আছে? নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আনুভূমিক গতি বলে, ঠিক আছে? যে নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আনুভূমিক বলে। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে, যা একটি দিনের সমান। অক্ষ হলো কোন বস্তু কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা, ঠিক আছে? যেমন আমরা একটা জিনিস চিন্তা করি, মনে করেন এই যে বৃত্ত আছে, তার মানে ভিতরে কেন্দ্র আছে। এই কেন্দ্রকে ঘুরিয়ে ঘুরতেছে কে? পৃথিবী, ঠিক আছে? এই কেন্দ্রকে কেন্দ্র করে কি ঘুরতেছে পৃথিবী, ঠিক আছে? তাহলে এইটা সূর্যের চাঁদ থেকে পৃথিবীর একবার ঘুরে আসতে সময় লাগে 365 দিন 6 ঘন্টা। 365 দিন 6 ঘন্টা, ঠিক আছে? আবার নিজ অক্ষের উপর পৃথিবীর এই ঘূর্ণায়মান গতিকে কি বলে? আনুভূমিক গতি, ঠিক আছে? এটা অ্যাস্ট্রোনমিটারের এই ক্রিয়াতে জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে কিংবা মহাবিশ্বের ক্ষেত্রে, ঠিক আছে? আবার নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 23 ঘন্টা। আবার যদি পৃথিবী তার অবস্থানে ফিরে আসে, এটার আবার সময় লাগছে কত? 23 ঘন্টা 56 মিনিট। অক্ষ হলো কোন বস্তু কেন্দ্র, আর কোন জিনিস হলো অক্ষ। যে অক্ষ হলো কোন বস্তু কেন্দ্র ছেদকারী কাল্পনিক। আমরা কল্পনা করতে পারি যে এটা এইদিকে যাইতেছে, ঠিক আছে? এটা এই যে কেন্দ্র ছেদকারী যে রেখাটা আছে, আমরা কি করতে পারি? অক্ষ বলতে পারি। আবার যদি আমরা গণিতের ক্ষেত্রে চিন্তা করি, এটা আবার বৃত্তের মতো হয়ে যাবে কিংবা যার মতো হয়ে যাবে, এরকম না। আমরা চিন্তা করব পৃথিবীটা তো মোটামুটি একটা ডিম্বাকার, হ্যাঁ, গোলাকার, এই তুমি ধরতে পারো। মনে করো গোলাকার, ঠিক আছে, মানে বৃত্ত, ঠিক আছে, সার্কেল, হ্যাঁ, এরকম। যে তুমি আবার বৃত্তের মতো চিন্তা করলে, বৃত্তের মতো নেই, কিন্তু এটা আমার মহাবিশ্বের ক্ষেত্রে চিন্তা করতে
যে পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর দক্ষিণ মেরুমণ্ডল ছেদ করেছে। পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা হেলে রয়েছে। এটা বিজ্ঞানীদের ধারণা যে উত্তর দক্ষিণ বরাবর, ঠিক আছে, হয় নর্থ না হয় সাউথ, ঠিক আছে, নর্থ হলে উত্তর, সাউথ হলে দক্ষিণ। তার মানে কি এটা একটু যে পৃথিবীর অক্ষরেখা কিছুটা হেলে রয়েছে, এটা হচ্ছে বিজ্ঞানীদের ধারণা। কি আমরা তো ওটা হচ্ছে এই এত স্পেসিফিকলি আমরা এটা জানতে পারবো না, কেউই জানতে পারবে না মহাবিশ্ব সম্পর্কে এত স্পেসিফিকলি কেউ জানতে পারবে না, এটা সম্ভব না, ঠিক আছে। আমরা এটা বইটা পড়বো, পাঠ্য বইটা রিডিং করবো, সুস্পষ্টভাবে দেখবো, হ্যাঁ, জানতে চেষ্টা করবো, বুঝতে চেষ্টা করবো। আর বিজ্ঞান বিষয়টা হচ্ছে তোমার বোঝা, তুমি একটু পড়বা, বুঝবা এবং বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য কিছু প্রযুক্তি। আবার বিজ্ঞান আবার প্রযুক্তি হয়ে যাবে, কখন প্রযুক্তি হবে এই বিষয়টা আমরা পরে পড়াবো, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা টপিক আমরা দেখবো যে আমরা যে আসলে প্রতিনিয়তই আমরা দিন রাত্রি সম্মুখীন হচ্ছি না, না করতে পারবে কেউ, না করতে পারবে না। আমরা প্রতিনিয়ত কি দিন রাত্রি সম্মুখীন হচ্ছি, তাহলে দিন রাত্রিটা কিভাবে হচ্ছে এটা আমাদের জানা দরকার না? অবশ্যই জানা দরকার যে দিন রাত্রি, তাহলে দিন রাত্রিটা কিভাবে হচ্ছে। শুধু কি আমরা দিন রাত্রি দেখবো, আমাদের দেখার কি দরকার আছে না কিভাবে দিন রাত্রি হচ্ছে? যে দিন রাত্রিটা হচ্ছে পৃথিবীর আণবিক গতির কারণে দিন ও রাত হয়। তাহলে তুমি আজকে একটা সুন্দর একটা জিনিস জেনে গেলা যে দিন রাত্রি কি পৃথিবীর কোন কারণে হচ্ছে। যে দিন রাত্রি হচ্ছে পৃথিবীর আণবিক গতির কারণে দিন রাত্রি সংঘটিত হচ্ছে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং মৌলিক একটা কথা। যে তুমি সায়েন্সের 5 এ পড়ো, পঞ্চম শ্রেণীতে পড়ো, হ্যাঁ, তোমাদের পঞ্চম শ্রেণীতে একটা ভালো একটা বিজ্ঞান আছে, এই বিজ্ঞান সম্পর্কিত একটা পড়া এবং তোমাদের এখনই হচ্ছে জানার সময়। তুমি যত জানবে তত নিজেকে রিস্কফুল মনে হবে, যত কম পড়বে তোমার মনটা তত খারাপ থাকবে, তোমার সৌন্দর্য কমে যাবে। এই জন্য তুমি যত পড়বে তত শিখবে, তোমার স্মার্টনেস বাড়বে, হ্যাঁ, তোমার মৌলিক জিনিসগুলো কি সুস্পষ্ট হবে, তোমাকে হেল্পফুল লাগবে, হ্যাঁ, আর সবাই তোমাকে ভালোবাসবে। আর যত কম পড়ো তত তোমার মনটা খারাপ হয়ে যাবে, কোনো কিছু ভালো লাগবে না। এই জন্য পড়তে হবে, এই জন্য বিজ্ঞান বইটা খুব সুন্দর করে পড়বে। এবং বিজ্ঞানটা কিন্তু বাস্তবসম্মত, বাস্তবের বাইরে কিন্তু বিজ্ঞান কোনো কিছু নিয়ে আলোচনা করা যায় না। এবং বিজ্ঞানটা আমাদের সবসময় দরকার, সবসময় দরকার। তুমি যখন ক্লাস 5 থেকে 6 উঠবে বিজ্ঞান লাগবে, যখন 7 উঠবে বিজ্ঞান লাগবে, মানে সব ক্ষেত্রে বিজ্ঞান খুব দরকার। এবং বিজ্ঞান ছাড়া তুমি কোনো কিছু করা সম্ভব না। কারণ বিজ্ঞান যদি ভালো করে না পড়ো, তুমি বিজ্ঞানী হতে পারবে না, ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না। তার মানে কি বিজ্ঞান তোমার হোল লাইফ, বিজ্ঞান তোমাকে সবকিছু গঠন করে দেবে, ঠিক আছে। এই জন্য বিজ্ঞানটা এখন থেকেই খুব সুন্দর করে মনোযোগ সহকারে তোলা করে নেবে। যে আমরা পৃথিবীর আণবিক কারণে দিনরাত সংঘটিত হচ্ছে, পৃথিবীর আণবিক কারণে দিনরাত সংঘটিত হচ্ছে, ঠিক আছে। পৃথিবীর প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরছে, ঠিক আছে। আর এই কারণে প্রতিদিন সকালে সূর্য ওঠে, সন্ধ্যায় সূর্য অস্ত যায়। দেখো কত একটা জিনিস, আমরা পৃথিবীর প্রতি 24 ঘন্টা নিজ অক্ষে সম্পূর্ণ একবার ঘুরতেছে, ঠিক আছে। যেদিকে আর এই কারণে প্রতিদিন সকালে কি হচ্ছে, সূর্য উঠতেছে, আবার বিকালে সূর্য, সন্ধ্যায় সূর্য অস্ত যাচ্ছে। পৃথিবীর একদিকে সূর্যের দিকে মুখ করে থাকে, তখন অপর দিকে সূর্যের কি বিপরীত দিকে থাকে। যেদিকে সূর্যের মুখ করে থাকবে এদিকে হবে কি দিন, আর যেদিকে বিপরীত দিকে থাকবে এদিকে হবে কি রাত বা সন্ধ্যা, ঠিক আছে। যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটাই দিন, এবং যে দিকটা বিপরীত দিকে থাকে সেই দিকটাই কি রাত। তার মানে কি তুমি খুব সুন্দর করে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় তুমি জেনে গেলে, ঠিক আছে। আর হচ্ছে সূর্য উদয় এবং সূর্য অস্ত। এটা কি সূর্য উদয় সূর্য অস্ত। কিভাবে সূর্য উদয় মানে কি সূর্য উঠতেছে, কিভাবে সূর্য অস্ত মানে কি কিভাবে সূর্য অস্ত যাচ্ছে। আচ্ছা, আসলে ঘটনা হচ্ছে আমরা একটা প্রতিনিয়তই আমরা একটা মুখোমুখি হচ্ছি, কিন্তু আমরা জানি না কিভাবে হচ্ছে, কিভাবে এই ঘটনাটা ঘটতেছে, এটা কিন্তু আমরা জানি না কার কারণে ঘটতেছে। এখন আমরা জেনে যাব, যদি আমরা একটু এখন পরিপাঠ্য বইটা আমরা সবাই এটা জেনে যেতে পারবো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। যে প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় এটি সকালে পূর্ব দিকে ওঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। আমাদের কিন্তু
প্রাথমিক ধারণাটা কিন্তু সবার এরকমই, যে এটি সকালে সূর্য পূর্ব দিকে উঠতেছে এবং বিকালে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এরকম পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের কারণে এমনটি হয়ে থাকে। ঠিক আছে, পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। তার মানে তোমরা এটা 56 পৃষ্ঠা পর্যন্ত পড়বে, পাঠ্য বইটা খুব সুন্দর করে মিনিমাম 10 বার রিডিং। আমি প্রথমেই বলবো প্রতিটা অধ্যায় প্রতিটা লাইন 10 বার করে রিডিং করতে হবে, এটা কিন্তু আমার সাজেশন। যদি তোমরা পড়ো দেখো তোমার সে ভালো ছাত্র আর কি, তোমাদের সে ভালো ছাত্র আর কি হতে পারবে না, তোমরাই ভালো ছাত্র হবে। আর আমি কখনো কোনো স্টুডেন্টকে কম জানো এটা আমি প্রত্যাশা করি না। আমার ধারণা সবাই ভালো জানবে, ভালো শিখবে, ভালো কিছু করতে পারবে। ঠিক আছে, তোমরা পাঠ্য বইটা 10 বার রিডিং করবে। আমি কিছু তোমাদেরকে এখন বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা খুব ভালো করে খেয়াল রাখবে। আমি বই থেকে দিচ্ছি, এটা তোমরা ভালো করে পড়বে। আমি কিছু প্রশ্ন তোমাদের দিয়ে দিচ্ছি, এটা তোমরা খেয়াল করবে। হ্যাঁ, বাড়ির কাজ। ঠিক আছে, 1 নম্বর প্রশ্ন দেখো, মহাবিশ্ব। তাহলে আমরা যদি মহাবিশ্ব পড়তেছি তাহলে মহাবিশ্ব সম্পর্কে কি এটা আমরা জানতে হবে। মহাবিশ্ব কি? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর গতি কত প্রকার ও কি? সহজ প্রশ্ন একদম। পৃথিবীর গতি কত প্রকার ও কি? সহজ প্রশ্ন, একদম সহজ প্রশ্ন। ঠিক আছে, তোমরা এটা পারবে, অবশ্যই পারবে। পৃথিবীর গতি কত প্রকার ও কি? আরেকটা প্রশ্ন করবে, কিভাবে দিন ও রাত? ঠিক আছে, আরেকটা প্রশ্ন, 4 নম্বর প্রশ্নটা। 4 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, যে গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি। না, এটা দরকার নাই, এটা পরে পড়বে। আরেকটা দেখি আর কি প্রশ্ন দেওয়া যায়। ঠিক আছে, কক্ষপথ। এই প্রশ্নগুলো তোমরা আগে পাঠ্য বইটা এবং 5 নম্বর যে টপিকটা 5 নম্বর পাঠ্য বই, পাঠ্য বই 10 বার রিডিং, এটা তোমাদের পড়তেই হবে। পাঠ্য বই 10 বার রিডিং, এই টপিক তোমাদের লাগবে। আমি বলে দিচ্ছি মহাবিশ্ব কি, পৃথিবীর গতি কত প্রকার ও কি কি। 3 নম্বর প্রশ্ন, কিভাবে দিন ও রাত হয়? কক্ষপথ কি? পাঠ্য বই 10 বার রিডিং, এটা লাগবে। পাঠ্য বই ছাড়া আমাদের পড়া হবে না। অবশ্যই পাঠ্য বই সুস্পষ্টভাবে সুন্দর করে প্রতিটা লাইন 10 বার রিডিং। আর সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, হ্যাঁ, শরীরের যত্ন নেবে এবং বাসায় বসে বইটা পড়বে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।